আমাদের আজকের পাঠ শুরু হবে 182 পাতা থেকে 182, তার একেবারে শেষ লাইনটি থেকে আমাদের পাঠ শুরু হবে। লাস্ট লাইন অফ দ্য পেজ নাম্বার 182। ঠিক এর আগে আমরা পড়েছিলাম, মানে ঠিক তার আগের সেন্টেন্সটি যদি আমরা দেখি, আগের দুটি সেন্টেন্স, তাহলে দেখব there is a screened burden, a mysterious touch, there is a secrecy of hidden sense. স্ক্রিনড মানে আবৃত, ঢাকা দেওয়া আছে। অর্থাৎ এই যে প্রাণসত্তার জগৎ, এই প্রাণসত্তার জগৎ যে সৃষ্টিকর্ত্রী দেবী যিনি তৈরি করছেন, এই প্রাণসত্তার জগতের ভেতরে তিনি একটা রহস্যময় পরিসর তৈরি করেছেন। যে রহস্যময় পরিবেশের ভেতরে কিছু হিডেন সিক্রেটস আছে, অর্থাৎ এমন কতকগুলো গুপ্ত বিষয় যেগুলো বৃহত্তর মহত্তর কোনো কিছুকে প্রকাশিত করে, কিন্তু সেগুলো লুকোনো রয়েছে, হিডেন। আমরা এই যে জগৎ, এই জগতের ভেতরকার যে মূলগত বিষয়টি, এই যে বার্ডেন কথাটি এখানে বলা হলো, there is a screened burden, অর্থাৎ কাকে ঢাকা রয়েছে? বার্ডেন। বার্ডেন শব্দটির সাধারণ অর্থ বোঝা, কিন্তু আরেকটি অর্থ যেটি সাবিত্রীতেই আমরা আগেও পেয়েছি, বার্ডেন শব্দটি সেই অর্থে ব্যবহৃত হয়েছে এখানেও তাই, সেটি হচ্ছে দি ইসেন্স, মূলগত বিষয়। অর্থাৎ এই যে মূলগত বিষয়, হিডেন সিক্রেট, সেইটি যেন হিডেন রয়েছে, ঢাকা রয়েছে একটা স্ক্রিন, একটা দিয়ে, আবরণ দিয়ে ঢাকা রয়েছে। বলছেন যে এই যে আবৃত যে বিষয়টি, সেটি যেন কীরকমভাবে আছে না, মিস্টিরিয়াস, অর্থাৎ অদ্ভুত আশ্চর্য সমস্ত ব্যাপার। there is a mysterious touch and a secrecy of hidden sense. hidden sense তার মানে হচ্ছে একটা গভীরতর গুপ্ত কোনো তাৎপর্য আছে, সেই রকম একটা কিছু। কিংবা এটা এরকম হতে পারে যে এর ভেতরে কোনো একটি উপস্থিতি আছে, কোনো একটি কাজ হচ্ছে যেন এর ভেতরে, যে কাজটি কীরকম, অত্যন্ত সূক্ষ্ম, সাটল এবং ইমমেটেরিয়াল, অর্থাৎ যেন একেবারে স্পষ্ট মেটেরিয়াল ওয়ার্ল্ডের ভেতরে যাকে ঠিক পাওয়া যায় না, অথবা সুপ্রাফিজিক্যাল, অর্থাৎ আমাদের এই বাস্তবতার বাইরে অতিচেতনার রাজত্বের কোনো একটি বিষয়। এই যে উচ্চতর স্তর, এই সমস্ত উচ্চতর স্তরে বলছেন, এই সমস্ত উচ্চতর স্তরে যে পরিসর, সেই পরিসরে নো earthen mask weighs on her face. সৃষ্টিকর্ত্রীকে কোনো কিছুর আবরণের আড়ালে থাকতে হয় না, অর্থাৎ জড়ত্বের আবরণের আড়ালে তাকে থাকতে হয় না। কেন না, আমাদের এই পার্থিব চেতনার জগৎ থেকে ওই মহত্তর প্রাণসত্তার জগতে উত্তরণের মাধ্যমে একটা সূক্ষ্মতর জগতে যাওয়া হয়েছে। সুতরাং সেখানে তিনি নিজেকে আড়াল করবার জন্যে কোনো মেটেরিয়াল মাস্ক ব্যবহার করেন না, কিন্তু তবু তিনি নিজেকে আড়াল করে রাখেন, সৃষ্টিকর্ত্রী নিজেকে আড়াল করে রাখেন। এই যে জড়ের আবরণ ছাড়াও তিনি নিজেকে আড়াল করে রাখেন। কিভাবে? তার পরের লাইনটি খুব ইন্টারেস্টিং। into herself she flees from her own sight. তিনি যেন নিজের ভেতরেই নিজে লুকিয়ে রয়েছেন, নিজেকেই নিজের পরিচিতির মধ্যে থেকে
সরিয়ে নিয়ে যাচ্ছেন। এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার, একটা রহস্যময় ব্যাপার। যখন আমরা কখন কোনো একটা বিষয়কে রহস্যময় বলি, না এমন কোনো কিছুর সামনে এসে পড়ি যখন, যাকে ঠিক ব্যাখ্যা করতে পারি না, এবং যখন আমরা খুব নিশ্চিত নই যে কিভাবে এটি হলো। সাবিত্রীও অজস্র মিস্ট্রি রয়েছে, এটিও তার মধ্যে, সাবিত্রীতেও অজস্র মিস্ট্রি রয়েছে, এটিও তার মধ্যে একটি। বলছেন যে তিনি যেন নিজের কাছ থেকেই নিজেকে লুকিয়ে রেখেছেন। Into herself she flees from her own sight. এরকম একটা অদ্ভুত মিস্টিরিয়াস ওয়েতে সৃষ্টিকর্ত্রী নিজেকে লুকিয়ে রেখেছেন উচ্চতর প্রাণসত্তার এই জগতে। এরপর থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। All forms are tokens of some veiled idea whose covered purpose lurks from mind's pursuit, yet is a womb of sovereign consequence. বলছেন এই যে সূক্ষ্ম জগতে, সূক্ষ্ম প্রাণসত্তার জগতে, মহত্তর প্রাণসত্তার জগতে আমরা রয়েছি, সেখানে ওল ফর্মস, যে সমস্ত রূপ রাজা দেখছেন, রাজা যে জগতে রয়েছেন যেখানে তিনি যেসব রূপ দেখছেন, সেই সব রূপ হচ্ছে নিছক রূপায়নের বাইরের কিছু। রূপ বলতে আমরা একটা গঠনগত নির্দিষ্টতাকে বুঝি, কিন্তু যে রূপ ওই সূক্ষ্ম প্রাণসত্তার জগতে দেখা যাচ্ছে, তাদের ভেতরে যেন ওই রূপের যে গঠনগত একটা নিশ্চিত চেহারা, সেটি নেই। কীরকম না, সেগুলো যেন টোকেনস অফ সাম ভেইলড আইডিয়া, মানে কতকগুলো ভাবনা, কতকগুলো ধারণা, সেগুলোকে যেন আড়াল করে রয়েছে কতগুলো টোকেন, অর্থাৎ প্রতীকী কতকগুলো বিষয়, তারা যেন ওই ভাবনা বা ধারণাগুলোকে আড়াল করে রয়েছে। যেমন আমরা যখন বলি যে a light appears from the heaven to unveil the mystery of the earth, তার মানে এই যে পৃথিবীর ভেতরে যে মিস্ট্রি রয়েছে, পৃথিবীর ভেতরে যে রহস্য রয়েছে, সেই রহস্যের উন্মোচনের জন্যে স্বর্গ থেকে একটি আলো নেমে এলো। এই যে আলো, দিস ইজ এ টোকেন, কারণ আলো বলতেই আমরা লাইটকে বুঝি। বাট ইন দিস কেস, এই যে স্বর্গ থেকে আলোর অবতরণ, এটি হচ্ছে উচ্চতর চেতন জগৎ থেকে জ্ঞানের প্রকাশ। হায়ার নলেজ ফ্রম দি হায়ার ওয়ার্ল্ডস, সেইটি কী করলো, এই পার্থিবতার ভেতরে যা রয়েছে তাকে যেন একটা ভিন্নতর ব্যঞ্জনায় আমাদের কাছে তুলে ধরল। তো সেই রকম বললেন টোকেনস অফ সাম ভেইলড আইডিয়া, যেটা ঠিক পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, অথচ তার একটা আভাস আসছে, যেটাকে যেন ছদ্মবেশের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। উদ্দেশ্য কি? এইসব রূপায়নের ফর্মস, এই যে ফর্মস এবং আইডিয়াস যাদের ঢেকে রাখা হয়েছে, কেন ঢেকে রাখা হয়েছে? যাতে খুব সহজে এদের সামনে নিয়ে আসা না যায়, আড়ালে রয়েছে, হাইড করা আছে। যেমন কোনো বন্য পশু লুকিয়ে থাকে, চোর যেমন লুকিয়ে থাকে। এদের উদ্দেশ্য হচ্ছে কি না, পারপাস অফ দোজ ফর্মস, এই সমস্ত রূপের উদ্দেশ্য হচ্ছে যে একে মনের যে পারঙ্গমতা তার থেকে আড়ালে থাকতে হবে। মনের যে পারঙ্গমতা তার থেকে আড়ালে থাকতে হবে, অর্থাৎ পারসিউট অফ মাইন্ড,
পারসিউট মানে কি না, মন যেভাবে কাজ করে, মন যেভাবে অনুসরণ করে একটি বিষয়কে, কোনো ঘটনাকে, অ্যাক্টিভিটি অফ আ স্পেসিফাইড কাইন্ড। তো এই যে পারসিউট অফ দ্য মাইন্ড, মন যেভাবে একটি ঘটনাকে অনুসরণ করে, ঠিক সেইভাবে যাতে এই রূপকে অনুসরণ করতে না পারে, যাতে এই বিষয়টিকে, ধারণাকে অনুসরণ করতে না পারে, সেই জন্য এই রূপ যেন একটা ছদ্মবেশে আড়ালে রয়েছে। কিন্তু যদিও আড়ালে রয়েছে, লুকিয়ে রেখেছে নিজেকে, যদিও সহজে একে পাওয়া যায় না, তবু এটি হচ্ছে কি, আ উম অফ সভারেন কনসিকুয়েন্স। উম মানে এমন একটি জায়গা যেখান থেকে উৎস, যেখান থেকে বেরিয়ে আসে। কি বেরিয়ে আসে না, পাওয়ারফুল কনসিকুয়েন্সেস, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী সমস্ত ঘটনাক্রম তারা বেরিয়ে আসে। এবং তারা কীরকম? তারা একেবারে সার্বভৌম। যেমন একজন খুব শক্তিশালী শাসক তার সমস্ত শাসন ক্ষেত্রের ওপর নিজের সার্বভৌম শাসনকে বিস্তৃত করে রাখেন, সেই রকম ওই যে ফর্মস, ওই যে বিশিষ্ট রূপ বৃহত্তর প্রাণ চেতনার জগতে, তারা এমনভাবে নিজেদের ঢেকে রেখে, ভেতরের আইডিয়াকে ঢেকে রেখে নিজেদের প্রকাশ করছে, যাতে মন যেভাবে কোনো একটি ঘটনাকে বিশ্লেষণ করে, অনুধাবন করে, অনুসরণ করে, সেইটি না পারে। সেই জন্যে যেন একেবারে নিজেদের আড়াল করে রাখছে। There every thought and feeling is an act, and every act a symbol and a sign, and every symbol hides a living power. তিনটি লাইন, খুব সহজ বাইরের দিক থেকে দেখলে এর অর্থ, কিন্তু কারণ প্রত্যেকটি শব্দই আমাদের খুব ফ্যামিলিয়ার, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য সেইটি বোধে আসতে একটু সময় লাগে। বলছেন, দ্য এভরি থট অ্যান্ড ফিলিং ইজ অ্যান অ্যাক্ট। প্রত্যেকটি চিন্তা এই উচ্চতর মহত্তর প্রাণশেষ সত্তার জগতে, প্রত্যেকটি চিন্তা এবং বোধ, বোধ মানে ইন্দ্রিয়গ্রাহ্যতার বোধ, হচ্ছে এক একটি ক্রিয়া, এক একটি কাজ। এভরি থট অ্যান্ড ফিলিং ইজ অ্যান অ্যাক্ট। আমরা মনে করি চিন্তা যতক্ষণ না, চিন্তা বা বোধ যতক্ষণ না কাজে রূপায়িত হচ্ছে, ততক্ষণ সেটি কাজ হয়ে ওঠে না। এটা হচ্ছে আমাদের মেন্টাল ওয়ে অফ লুকিং অ্যাট আ থট। মন যখন চিন্তাকে দেখে, যতক্ষণ পর্যন্ত সেটি চিন্তার স্তরে আছে, প্রয়োগে যায়নি, ততক্ষণ পর্যন্ত সেটি কাজ নয়। যে মুহূর্তে চিন্তা প্রয়োগে প্রবেশ করল বিশেষ পদ্ধতিগত প্রকরণের ভেতর দিয়ে, তখন সেটি হয়ে উঠল কাজ। কিন্তু এই সূক্ষ্ম প্রাণচেতনার জগতে প্রত্যেকটি চিন্তা এবং বোধ এক একটি কাজ হিসেবে সংজ্ঞায়িত। অ্যান্ড এভরি অ্যাক্ট আ সিম্বল অ্যান্ড আ সাইন। এবং প্রত্যেকটি এই জাতীয় কাজ হচ্ছে একটি প্রতীক, একটি চিহ্ন। অ্যান্ড এভরি সিম্বল হাইডস আ লিভিং পাওয়ার। প্রত্যেকটি প্রতীকের আড়ালে জীবন্ত শক্তি লুকিয়ে আছে। এই যে তিনটে ধাপ, চিন্তা, চিন্তা থেকে আমরা পৌঁছচ্ছি কোথায়? কাজে। চিন্তা এবং বোধ থেকে আমরা কাজে পৌঁছচ্ছি। চিন্তা এবং বোধ নিছক অকেজো কিছু নয়। যখনই আমার ভেতরে চিন্তা এসেছে, তখনই বুঝতে হবে দি ইনিশিয়েশন অফ ওয়াক হ্যাজ বিন এস্টাবলিশড। কাজ শুরু হয়ে গিয়েছে। চিন্তা এবং বোধ যেই এসেছে, কাজ শুরু হয়ে গিয়েছে। এবং এই যে কাজ, এই কাজ আসলে কি না, একটা প্রতীক এবং একটি চিহ্ন। আর
প্রত্যেকটি প্রতীক এবং চিহ্ন ভেতরে একটি জীবন্ত শক্তিকে লুকিয়ে রাখে। যেমন আমরা যদি বন্দে মাতরম এই বাক্যবন্ধের কথা ভাবি, এই বাক্যবন্ধ কবির চেতনায়, বঙ্কিমচন্দ্রের চেতনায় একটি চিন্তা হিসেবে প্রথম এসেছিল। বন্দে মাতরম একটি কবিতা, সেই কবিতার শীর্ষক এবং তার প্রথম লাইন এইভাবে এইরকম একটি চিন্তা হিসেবে বঙ্কিমচন্দ্রের মাথায় এসেছিল। সো ইট ওয়াজ এ থট অ্যান্ড অফ কোর্স এ ফিলিং, এবং এটি ছিল একটি অনুভব, দেশকে মা হিসেবে দেখা। এটি একটি অত্যন্ত গভীর অনুভব, সেইটি একটি চিন্তার সৃষ্টি করল। কিন্তু এই চিন্তা নিছক চিন্তা না থেকে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্ট। কেন না, সেটি পরবর্তীকালে হয়ে উঠল সিম্বল অ্যান্ড সাইন, একটি প্রতীক এবং একটি চিহ্ন। কিসের প্রতীক না, স্বদেশী আন্দোলনে সশস্ত্র যে পথ, সশস্ত্র পথ যারা নিয়েছিলেন তাদের একটি প্রতীক এবং একটি চিহ্ন হিসেবে বন্দে মাতরম চিহ্নিত হলো। তো তাহলে যা ছিল চিন্তা, তা আসলে একটি কাজ, এবং যেটা কাজ সেটা আসলে একটি প্রতীক। এবং এই প্রতীক এর অন্তরালে লুকিয়ে রেখেছে কি? বন্দে মাতরম অন্তরালে লুকিয়ে রেখেছে কি? আর লিভিং পাওয়ার, জীবন্ত এক শক্তি তাকে এর অন্তরালে লুকিয়ে রেখেছে। সুতরাং every thought and every feeling is an act, of course, in this world of greater life. মহত্তর প্রাণসত্তার জগতে প্রত্যেকটি চিন্তা এবং প্রত্যেকটি অনুভব একটি কর্ম, একটি ক্রিয়া, এবং প্রত্যেকটি ক্রিয়া হচ্ছে একটি প্রতীক এবং একটি চিহ্ন, এবং প্রত্যেকটি প্রতীকের অন্তরালে রয়েছে জীবন্ত শক্তি। A universe she builds from truths and myths, but what she needed most she cannot build. All shown is a figure or copy of truth, of the truth, but the real veils from its mystic face. এই যে মহত্তর প্রাণসত্তার জগতে সৃষ্টিকর্ত্রী, যিনি এই প্রাণসত্তার জগতের সৃষ্টিকর্ত্রী দেবী, তিনি এইখানে একটা ইউনিভার্স, একটা মহাবিশ্ব তৈরি করছেন না। কোনো জড় উপাদান দিয়ে তিনি তৈরি করছেন যে তা নয়। তাহলে তিনি তৈরি করছেন ফ্রম ট্রুথস অ্যান্ড মিথস। ফ্রম ট্রুথস অ্যান্ড মিথস। ট্রুথস অ্যান্ড মিথসটা কি না, প্রতীকী কতকগুলি কাহিনী, তার সাহায্যে যেন একটি মহাবৈশ্বিক জগৎকে নির্মাণ করছেন। দেখুন, এই যে বলা হল ট্রুথস, যা সত্য, এবং মিথস, যা নিছক কাহিনী। তাহলে যেমন এই জগৎ নির্মাণের জন্যে সত্যের প্রয়োজন আছে, তেমনি যা সত্য নয়, যা কল্পনার, তারও প্রয়োজন আছে। খুব প্রাচীন পরম্পরায় আমাদের বলা হয়েছে সৃষ্টি কীরকম? সত্যানৃতে মিথুনাকৃতে। সত্য এবং অনৃত মানে অসত্য। সত্যানৃতে, সত্যে এবং অনৃতে, মিথুনীকৃতে, অর্থাৎ এদের দুজনকে যেন মিলিয়ে ফেলা হয়েছে। সেইটিই হচ্ছে দ্য রিয়ালিটি, সেইটিই হচ্ছে দ্য ক্রিয়েশন। তো বলছেন সেই ট্রুথস অ্যান্ড মিথস নিয়ে এই সূক্ষ্মতর বৃহত্তর প্রাণসত্তার জগতে নির্মিত হচ্ছে মহাবিশ্ব, এবং যিনি নির্মাণ করছেন সেই দেবী, তার ভেতরে গুপ্ত শক্তি রয়েছে, জ্ঞান রয়েছে এই নির্মিতির জন্যে। বাট হোয়াট শি নিডেড মোস্ট শি ক্যানট বিল্ড।
অর্থাৎ যা তিনি সত্যি সত্যি তৈরি করতে চান, গড়ে তুলতে চান, সেটি হচ্ছে কি না, যে অভিজ্ঞতা তিনি তার অন্তরে অর্জন করেছেন। কখন? যখন তিনি যুক্ত ছিলেন তার যে উৎস, সেই পরমের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময়কার তার যে অভিজ্ঞতা, সেটিকে তিনি মহাবিশ্বের মধ্যে দিয়ে, নির্মিতির মধ্যে দিয়ে পরিপ্রকাশ করতে চাইছিলেন। কিন্তু দেখা গেল যা তিনি চাইছিলেন, মোস্ট শি ক্যানট বিল্ড, বেশিরভাগটাই তিনি তৈরি করতে পারলেন না। কেন না? সব কিছু যা তিনি তৈরি করলেন সেটা হচ্ছে ইজ এ ফিগার, একটা রূপ, একটা চেহারা, অথবা আ কপি অফ দ্য ট্রুথ, মহাসত্যের অনুকৃতি মাত্র। এই যে ট্রুথ উইথ ক্যাপিটাল টি, অর্থাৎ দ্য সুপ্রিম ট্রুথ, পরম সত্য, তার অনুকৃতি মাত্র। কিন্তু তিনি শেষ পর্যন্ত, সৃষ্টিকর্ত্রী শেষ পর্যন্ত উন্মোচন করতে পারছেন না তার নিজের চেতনাতেও অথবা অন্য কারোর চেতনাতেও দ্য রিয়েল উইথ এ ক্যাপিটাল আর, তার মানে সত্যিকারের এক্সিস্টেন্স, সত্যিকারের যে অস্তিত্ব, সত্য অস্তিত্ব, তাকে যেন তিনি প্রকাশ করতে পারছেন না। দ্যাট হাইডস হিজ মিস্টিক ফেস ফ্রম হার, যেন সেই রিয়েলিটি, যা সত্যিকারের রিয়েল, তা যেন তার রহস্যময় মুখ আড়াল করে রেখেছেন সৃষ্টিকর্ত্রীর কাছ থেকে। All else she finds there lacks eternity. All is sought out but missed the infinite. তিনি সমস্ত কিছু পেয়েছেন, খুঁজে পাচ্ছেন তিনি সমস্ত কিছু, সৃষ্টিকর্ত্রী সব কিছু খুঁজে পাচ্ছেন, ফাইন্ডস এভরিথিং। কোনটা পাচ্ছেন না? দি ইটার্নাল, শাশ্বতকে পাচ্ছেন না, এবং আরও পাচ্ছেন না। সব তিনি চাইছেন, অল ইজ সট আউট, সব তিনি চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত পাচ্ছেন না কি? দি ইনফাইনাইট, অনন্তকে পাচ্ছেন না। সুতরাং একদিকে শাশ্বতকে পাচ্ছেন না, আর একদিকে অনন্তকে পাচ্ছেন না, ইটার্নিটিকে পাচ্ছেন না, ইনফিনিটিকে পাচ্ছেন না। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার যে প্রয়াস, তার যে সৃষ্টিশীলতার যে তার একটা প্রযত্ন, শেষ পর্যন্ত সেটি যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ যা কিছু চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি। যা কিছু চেয়ে সৃষ্টির দিকে এগোলেন সৃষ্টিকর্ত্রী, তা পাওয়া গেল না। সৃষ্টিকর্ত্রী কি পেলেন না? যা তিনি চাইছিলেন, যা তিনি খুঁজছিলেন, এবং তিনি শেষ পর্যন্ত পেলেন না, মানে শেষ পর্যন্ত পেরে উঠলেন না যা তিনি সৃষ্টি করতে চাইছিলেন। তো এখানে খালি একটি বাক্যের কথা আমি মেনশন করেই পরবর্তী পাঠে যাচ্ছি। এটি আমার আগেই মেনশন করা উচিত ছিল, খানিকটা আগেকার। এটি হচ্ছে 181 পাতার 312 নম্বর লাইন। 312 নম্বর লাইনটি একটা গ্রাম্যাটিক্যাল মার্ভেল বলা যায়। গ্রামারের দিক থেকে, ব্যাকরণের দিক থেকে এটি একটি আশ্চর্য লাইন। Lest from our arms he turned to his formless peace. এই যে lest from our arms he turned to his formless peace, অর্থাৎ এটা আসলে বলতে চাওয়া হয়েছে যে প্রকৃতি পুরুষকে একেবারে আঁকড়ে জাপটে ধরে রেখেছে,
যাতে তার ওই হাতের আলিঙ্গনের থেকে কখনোই তিনি বেরিয়ে যেতে না পারেন। এই যে বেরিয়ে যাবেন, কোথায় বেরিয়ে যাবেন না, বা বেরিয়ে কোথায় যাবেন? বেরিয়ে যাবেন হিজ ফর্মলেস পিস, অর্থাৎ তাঁর অরূপ বা রূপায়ণের উত্তরণে যে শান্তির পরিসর, সেইখানে। অর্থাৎ রূপের বাঁধনে তিনি বাঁধা যাতে না পড়বার চিন্তা করে বেরিয়ে যেতে না পারেন, সেই জন্যে তাকে একেবারে যেন দৃঢ়ভাবে নিজের অন্তরে ধরে রেখেছেন প্রকৃতি। কিন্তু আমার বক্তব্য এখানে অন্য জায়গাটায়। সেখানে বলা হচ্ছে হি টার্ন টু হিজ ফর্মলেস পিস। এখানে হওয়ার কথা ছিল হি টার্নস, কিন্তু এখানে হলো না। তার কারণ ওই লেস্ট কথাটির মানে হচ্ছে সো দ্যাট নট, অর্থাৎ যদি আমরা একে ঠিক এর অর্থে বলি, সো দ্যাট শি শুড নট টার্ন অ্যাওয়ে, সো দ্যাট হি শুড নট টার্ন অ্যাওয়ে ফ্রম হার আর্মস। এইটি হচ্ছে, যদি প্রোজে ভাঙি তাহলে রূপটি দাঁড়ায়। তো যেহেতু এখানে লেস্ট ব্যবহার করা হচ্ছে, সেই জন্যে সো দ্যাট ইট শুড নট হ্যাপেন, সেই জন্যে লেস্ট হি টার্ন, লেস্ট হি টার্নস এই কথাটি হচ্ছে না। এটা সচরাচর এই ধরনের বাক্য লেখা হয় না, সচরাচর এই ধরনের বাক্য লেখা হয় না। এই যে টু টার্ন এইভাবে লেখা হয় না, কিন্তু মানে ইংরেজিতে লেখা হয় না। অন্যান্য ভাষায়, অন্যান্য ইউরোপিয়ান ভাষায় এইরকম ব্যঞ্জনা আছে, কিন্তু ইংরেজিতে এই ব্যঞ্জনাটি খুব রেয়ার। শ্রী অরবিন্দ এই সাবিত্রী কবিতার 16 জায়গাতে এই ধরনের বাক্য ব্যবহার করেছেন। হি হ্যাড আ পেনচেন্ট, তাঁর একটা বিশেষ ঝোঁক ছিল এই ধরনের বাক্য ব্যবহারের। যাই হোক, আমরা আমাদের পাঠে আবার ফিরে আসি। বলছেন, এই যে মহত্তর প্রাণসত্তার জগৎ, যা ক্ষুদ্রতর প্রাণসত্তার জগতের থেকে একেবারেই অন্যরকম, এবং তার যে বিস্তৃত বিবরণ আমরা পড়ছি, যেটি আমাদের ভীষণভাবে প্রভাবিত করছে। কিন্তু এই যে জগৎ, এটি আমাদের ওপরে একটা উচ্চতর অভিপ্সার, একটা ইন্সপিরেশনও জাগিয়ে তোলে, একটা আন্তঃপ্রেরণাও জাগিয়ে তোলে, উচ্চতর অভিপ্সার অভিমুখী। এইটি হচ্ছে মহত্তর প্রাণসত্তার জগতের বৈশিষ্ট্য। ক্ষুদ্রতর প্রাণসত্তার জগতে প্রচুর ইনফ্লুয়েন্স আসে, কিন্তু সেই ইনফ্লুয়েন্স এই রকম নয়। হায়ার অ্যাসপিরেশনস অ্যান্ড ইন্সপিরেশনসের ইনফ্লুয়েন্স নয়। A consciousness lit by a truth above was felt. It saw the light, but not the truth. It caught the idea and built from it a world. It made an image there and called it God. রাজা অশ্বপতি যত এগিয়ে চলেছেন এই মহত্তর প্রাণসত্তার জগতের মধ্যে, তিনি অনুভব করছেন যে এটি পরিপূর্ণ হয়ে রয়েছে এমন এক চেতনার দ্বারা, যা মহাসত্যের দীপ্তিতে উজ্জ্বল। lit by truth, a consciousness lit by truth। এবং কোথাকার সত্য এটি? এই ট্রুথ হচ্ছে উইথ ক্যাপিটাল টি, অর্থাৎ the truth of the upper realms of consciousness, higher realms of consciousness, উচ্চতর চেতন জগতের থেকে নেমে আসা মহাসত্য,
সেইটি যেন উজ্জ্বল হয়ে উঠেছে। এই যে চেতনা, একে অনুভবের বৃত্তে আনা যেতে পারে, কিন্তু এই চেতনা নিজেই সীমায়িত, কারণ এই চেতনা দেখতে পাচ্ছে কি? দ্য লাইট বাট নট দ্য ট্রুথ, দ্য লাইট বাট নট দ্য ট্রুথ, আ কনসিয়াসনেস which is lit by truth above, এমন একটি চেতনা যা উচ্চতর লোক থেকে নেমে আসা মহাসত্যের আলোয় আলোকিত, সেটি অনুভবের মধ্যে এলো। ইট saw the light, সেই চেতনা দিয়ে আলো দেখা গেল, বাট নট দ্য ট্রুথ, সত্যকে দেখা গেল না। সো দ্য লাইট which is basically a symbol of truth, মহাসত্যের যে প্রতীক হচ্ছে আলো, সেই আলোকে দেখা গেছে, প্রতীককে দেখা গেছে, অন্তরের তাৎপর্য তখনও বোঝা যায়নি। It caught the idea and built from it a world. তার বদলে ওই যে সত্যকে দেখতে পাওয়া গেল না, তার বদলে কি হলো? এটি যেন ওই যে আইডিয়া, সৃষ্টিশীল ভাবনা, তাকে ধরলেন, এই সৃষ্টিকর্ত্রী সেই ভাবনাকে ধারণ করলেন, এবং এই ভাবনার ভিত্তিতে সেই যে সৃষ্টিশীলতার ধারণা, ক্রিয়েটিভ কনসেপ্ট, তার সাহায্যে তৈরি হলো আ ওয়ার্ল্ড, একটি জগৎ, এমন একটি জগৎ যে জগৎকে রাজা এইবার আবিষ্কার করছেন। সেই যে চেতনা যা তৈরি হয়েছিল বা যা তৈরি করেছিল, দ্যাট হ্যাজ বিল্ট, কাকে তৈরি করেছিল? এই জগৎকে। কোন জগৎ? গ্রেটার লাইফ। সেটি তার সঙ্গে সঙ্গে তৈরি করেছিল প্রতীক, একটা ইমেজ, একটা চেহারা, একটা রূপ, একটা ছবির মতো। সেটি কি? দ্যাট হুইচ ইট কলস গড, যাকে দেবতা বলে নির্দিষ্ট করা হয়েছে। এই যে ইমেজ, এই যে রূপ, চেহারাটি ইজ নট দ্য সুপ্রিম, ইনি যে সেই পরম তা নন, তবে কি ইনি হচ্ছেন একটি রূপ, একটা গঠন, যা ওই স্তরের চেতনার পক্ষে অত্যন্ত উপযুক্ত, ওই স্তরের চেতনার পক্ষে অত্যন্ত উপযুক্ত। একটা উদাহরণ নেওয়া যেতে পারে। বলছেন, a consciousness lit by truth above was felt. উচ্চতর চেতন লোকের সত্যের দ্বারা এই পার্থিবতার কোনো এক প্রাগ্রসর চেতনাঋদ্ধ মানুষের ভেতরে জ্বলে উঠল সত্যের জ্যোতি, সেই অনুভব তিনি করলেন। কিন্তু তিনি চেষ্টা করলেন সেই জ্যোতিকে দেখতে, তিনি চেষ্টা করে জ্যোতিকে দেখতে পেলেন, কিন্তু তার অন্তরে যে মহাসত্য রয়েছে তাকে পেলেন না। তখন ইট caught the idea and built from it a world. অর্থাৎ এই যে জায়গাটা থেকে যেন সৃষ্টিকর্ত্রী একটি ধারণা পেলেন, এবং তিনি নির্মাণ করলেন একটি জগৎ, এবং সেই জগৎ নির্মাণ করলেন শুধু তাই নয়, তার ভেতরে স্থাপনা করলেন একটি ইমেজ, চেহারা, যাকে তিনি বললেন দেবতা। যেমন উদাহরণ হিসেবে কি না, চেতনার ভেতরে প্রজ্বলিত হলো কল্যাণের আলো।
তো কল্যাণ হচ্ছে অ্যাসপেক্ট অফ ট্রুথ। সুতরাং কল্যাণময়তার আলো চেতনাকে সন্দীপ্ত করল। এই আলো আসলে কি না ট্রুথ, উচ্চতর লোকের যে মহাসত্য তারই একটি পরিপ্রকাশ, সেটি অনুভব করা গেল। আলো দেখা গেল, কিন্তু অন্তরালের সত্যকে দেখা গেল না। ইট কট দি আইডিয়া অ্যান্ড বিল্ড ফ্রম ইট এ ওয়ার্ল্ড। ওই ভাবনাকে ধরে সেখান থেকে একটি জগৎ নির্মাণ করলেন। ইট মেড অ্যান ইমেজ দেয়ার অ্যান্ড কল্ড ইট গড। একটি রূপায়িত অবয়ব তৈরি করে রাখলেন এবং তাকে বললেন দেবতা। Yet something true and inward hovered there. তবু এত কিছুর পরেও যদিও সেই জগতের চেতনা সম্পূর্ণরূপে সচেতন নয় মহাসত্যের বিষয়ে, যাকে পরিপ্রকাশিত করতে চাইছে, তবু সামথিং ট্রু অ্যান্ড ইনওয়ার্ড hovered there. কিছু সত্য এবং কিছু অন্তরের বিষয়, ট্রু অ্যান্ড ইনওয়ার্ড, এই দুটি যেন রয়েছে। কোথায় রয়েছে না এই জগতের একেবারে কেন্দ্রস্থিত যে হৃদয় তার অন্তরালে, যেন এটি শেল্টার করা আছে, ঢাকা দেওয়া আছে এবং সংরক্ষিত আছে। কোথায়? ইন আ সেফ হ্যাভেন, অর্থাৎ একটি নিরাপদ পবিত্র স্থানে যেন সংরক্ষিত রয়েছে। Yet something true and inward hovered there, the being of that world of greater life, tenants of a larger air and freer space, live not by the body or in outward things. A deeper living was their seat of self. বলছেন এই যে জগৎ, মহত্তর প্রাণসত্তার জগতের যারা অস্তিত্ব, যারা অধিবাসী এই জগতের, তারা কীরকম? তারা টেন্যান্টস, অর্থাৎ তারা সাময়িকভাবে এখানে বাস করছেন। কোথাকার টেন্যান্ট? অফ আ লার্জার এয়ার অ্যান্ড ফ্রিয়ার স্পেস। জড়জগৎ, ক্ষুদ্রতর প্রাণসত্তার জগৎ, এ সমস্ত ছাড়িয়ে তারা এখন একটা বৃহত্তর পরিসরের মধ্যে, প্রসারিততর আকাশের মধ্যে এবং উন্মুক্ততর পরিসরের মধ্যে এসে পৌঁছেছেন। লিভ নট বাই দ্য বডি or in outward things. Live not by the body. শুধুমাত্র শরীরই জীবনটাই একমাত্র জীবন, শুধুমাত্র বাইরের বিষয়ই একমাত্র রয়েছে, এমন একটা ভাবনা নিয়ে তারা বাঁচেন না এখানে। তাদের বেঁচে থাকাটা কীরকম? A deeper living was their seat of self. গভীরতর এক জীবন, সেইটিই হচ্ছে কি দ্য সিট অফ সেলফ। যেন তাদের সেলফ, অহংয়ের ভিত্তি, সেন্স অফ সেলফ ইজ সিচুয়েটেড অ্যাট আ মাচ ডিপার লেভেল। অহংয়ের যে সুপারফিশিয়ালিটিটা ছিল তার বদলে অনেক গভীরে। তো এই বিইংয়ের কথা, যে এরা হচ্ছেন মহত্তর প্রাণসত্তার জগতের অস্তিত্ব। In that intense domain of intimacy, objects dwell as companions of the soul. The body's actions are minor script, the surface rendering of a life within. The intense domain of intimacy, এটি এমন একটি পরিসর, এই
মহত্তর প্রাণসত্তার জগৎ, যেটি ইন্টেন্স ডোমেইন অফ ইন্টিমেসি, অর্থাৎ অসম্ভব রকমের ইন্টিমেসি, মানে একের প্রতি আরেকজনের ভীষণ রকম একটা আকর্ষণ, গভীর একটা আকর্ষণ, সেই রকম একটা বেশ ইন্টেন্স অর্থাৎ শক্তিশালী সেই রকম একটি আবহে কি হয়, এমন কি জড় যে বিষয়গুলো, বস্তুগুলো, অবজেক্টস ডুয়েল অ্যাজ কম্প্যানিয়ন্স ইন দ্য সোল অফ দ্য সোল, এই পরিসরে যা কিছু আমাদের বিষয় রয়েছে এখানে, যেগুলো নিয়ে আমরা যেগুলো নিয়ে মানুষ এই পরিসরে বাঁচছে, সেগুলো হচ্ছে কীরকম, সেই যে আকর্ষণের বিষয়গুলো, সেগুলো হচ্ছে কম্প্যানিজ অফ দ্য সোল, অন্তরাত্মার সঙ্গী তারা, কম্প্যানিয়ন্স অফ দ্য সোল, অন্তরাত্মার তারা সঙ্গী, এরকমভাবে বসবাস করেন। অর্থাৎ সেইটি যেন, তারা যেন একেবারে ভীষণ অন্তরঙ্গ, ইন্টিমেট কম্প্যানিয়ন্স অফ দ্য সোল, তারা যেন অন্তরাত্মার সঙ্গী হিসেবে রয়েছে। কেন না, এদের ভেতরে একটা যোগ রয়েছে, একটা ঘনিষ্ঠতর যোগ রয়েছে বিটুইন ইনার অ্যান্ড আউটার লাইফ, অন্তরের এবং বাইরের জীবনের মাঝখানে। আমাদের মনে পড়বে প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশনসে 3 মার্চ 1914 মা যখন জাহাজ থেকে চিঠি লিখছেন, জাহাজ থেকে লিখছেন, জাহাজ মানে তিনি তখন ভারতে আসছেন, পন্ডিচেরিতে আসছেন, সেখান থেকে তিনি সেই দিনের এন্ট্রিটি পড়লে আমরা খানিকটা বুঝতে পারি যে যে এই যে objects dwell as companions of the soul, the body's actions are minor script, যেগুলোকে আমরা ট্র্যাডিশনালি বাইরের বিষয় বলে ভেবে এসেছি, তারা এত ঘনিষ্ঠভাবে পরস্পর সম্পৃক্ত, তার একটা ধারণা মায়ের লেখা থেকে পাওয়া যায়। মা নিজে কতখানি বাইরের বিষয়গুলোর সঙ্গে অন্তরঙ্গ যোগাযোগ স্থাপন করতেন সেটি বোঝা যায়। মা লিখছেন, as the day of departure draws near, I turn with a fond solemnity towards all those 1,000 little nothings around us, which have silently for so many years played their role of faithful friends. I thank them gratefully for all the charm they were able to give to the other side of her life. I wish that if they are destined to pass into other hands than ours for any length of time, these hands may be gentle to them and know all the respect that is due to what thy divine love, O Lord, has brought out from the dark inconscience of chaos. অর্থাৎ মা এখানে বলছেন যে যখন তিনি স্থায়ীভাবে, তখনও তো জানেন যে তাঁর এই ভারতে যাওয়া স্থায়ী হবে, যখন তিনি প্রায় স্থায়ীভাবে চলে আসার জন্য নিশ্চিত হয়ে বেরিয়ে আসছেন, তখন বলছেন যে অত্যন্ত গভীর একটা সলেমনিটি দিয়ে আমি যে হাজার হাজার বিষয় নীরবে এতদিন আমাকে বিভিন্নভাবে সহায়তা করে গেছে, তাদের দিকে আমি যেন দৃষ্টি নিক্ষেপ করলুম। অর্থাৎ সলেম, সিরিয়াস অ্যান্ড ডিগনিফাইড হয়ে, অত্যন্ত বিষয়টার যে গুরুত্ব আছে এবং বিষয়টার যে ডিগনিটি আছে, একটা ওজন আছে, সেইটির বিষয়ে সচেতন হয়ে, অথচ সেটি ফন্ড সলেমনিটি, অর্থাৎ এর ভেতরে একটা ভালোবাসার ব্যাপারও আছে। সেই জন্যে
হাজার হাজার মানুষ। বলছেন লিটল নাথিং সারাউন্ড আস, আমাদের চারিদিকে যে অতি অকিঞ্চিৎকর বিষয় রয়েছে সেগুলো নীরবে এত বছর ধরে তাদের সুনির্দিষ্ট ভূমিকা পালন করে গেছে অত্যন্ত বিশ্বস্ত বন্ধুর মতো। যে চেয়ার টেবিল, খাতা কলম, আরও নানান রকম নিত্য ব্যবহার্য বইপত্র এইসব নিয়ে নিয়মিত ব্যস্ত থাকতেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ এই চিঠিতে পড়ছেন যে নীরবে যা যা তাকে ঘিরে থাকতো সেগুলো যেন তাকে সাহায্য করে গেছে। I thank them gratefully for all the charm they were able to give to the outer side of our life, আমাদের জীবনের বাইরের দিকে যে আনন্দ দান করেছে সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলছেন আমি চাই যদি তারা অন্য কারোর ব্যবহারে গিয়ে পড়ে আমাদের ছাড়া, যে কোনো সময় যতক্ষণের জন্যে যত দিনের জন্যেই হোক না কেন, সেই যাদের হাতে তারা গিয়ে পড়ল, মে বি জেন্টল টু দ্যাম, তাদের প্রতি একটু শান্ত ভদ্র আচরণ যেন তাদের থাকে, অ্যান্ড নো অল দ্য রেসপেক্ট দ্যাট ইজ ডিউ টু হোয়াট দাই ডিভাইন লাভ ও লর্ড হ্যাজ ব্রুট আউট ফ্রম দ্য ডার্ক ইনকনসিয়েন্স অফ কেয়স। এবং বলছেন যে নো অল দ্য রেসপেক্ট, আমার সমস্ত রকম শ্রদ্ধা জানাবো, সমস্ত রকম শ্রদ্ধা জানাতে হবে। To what thy divine love, O Lord, has brought out from the dark inconscience of chaos, সেই যে দিব্য প্রেম যাকে নিয়ে আসা হয়েছে সমস্ত রকম অন্ধকার, নিশ্চেতনা এবং দ্বন্দ্বের মধ্যে থেকে। বলছেন একটা গভীর ইন্টিমেসি অর্থাৎ ঘনিষ্ঠতা মা যেন প্রকাশ করছেন তার এই গ্র্যাটিটিউডের মধ্যে দিয়ে। তিনি যে গ্রেটফুল সেটি প্রকাশ করেছেন টু দি এভরিডে অবজেক্টস দ্যাট হ্যাভ সারাউন্ডেড হার লাইফ ফর সো লং। এতদিন ধরে তার চারিদিকে যে বিষয়গুলো ছিল তাদের। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই জগতের, সেটি কি? সেটি হচ্ছে মহত্তর প্রাণসত্তার জগতে the body's actions are a minor script, the surface rendering of a life within. এই যে শরীরের যে ক্রিয়া, শরীরের ভেতর দিয়ে যে নিয়মিত কাজ চলে, body's actions, সেটা কি না, সেটা যেন একটা খুব ছোটোখাটো স্ক্রিপ্ট লেখা। The surface renderings of a life within, অন্তরের যে জীবন তা যেন সারফেস, উপরিতলে যেন সেটা বোঝা যায়, যাতে সেই জন্যে যেন ওইগুলো তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের বাইরের দিকের যে ক্রিয়া, যে অ্যাকশন শরীরের, সেটির গুরুত্ব তত বেশি নয়, তার ভেতরের দিকের যে স্পন্দন, সেই স্পন্দনের গুরুত্ব অপেক্ষা। বাইরের যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে একেবারে উপরিতলের একটা পরিপ্রকাশ, অন্তর্গত জীবনের উপরিতলের একটি পরিপ্রকাশ, যেটি সতত সঞ্চরণশীল এবং বেঁচে রয়েছে এবং কাজ করছে কোথা থেকে? ভেতর থেকে। আমাদের এই শরীরের যত রকম শারীরবৃত্তীয় ক্রিয়া মূলগতভাবে তাদের যে খুব গুরুত্ব আছে তা নয়, less significant than the inner life, আন্তর্জীবনের থেকে কম গুরুত্বপূর্ণ তারা, of which they are a minor script, যেন একটা মাইনর স্ক্রিপ্ট, সেটি
করে দিতে হবে। কিসের ভেতর দিয়ে? দ্য বডিজ অ্যাকশনস, শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যে দিয়ে। সেটি যেন হবে একটি মাইনর স্ক্রিপ্ট। সেটি বাইরের দিককার ওপর ভাষা একটা প্রকাশ, যা ভেতরে ঘটে চলেছে। এর পরের সেন্টেন্সটি পড়ে আমরা শেষ করব। পরের দুটি সেন্টেন্স। All forces a life's retinue in that world. All thought and body as a handmaid's move. The universal widenesses give her room. All feel the cosmic movement in their acts, and are the instruments of a cosmic might, or their own self they make their universe. বলছেন প্রাণসত্তার জগতের সকল শক্তি তারা হচ্ছে কি? তারা হচ্ছে রেটিনিউ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্যাট ওয়ার্ল্ড। সেই জগতের একটা গ্রুপ অফ অ্যাডভাইজার্স, অ্যাসিস্ট্যান্টস, অথবা তাদের সঙ্গে আসেন যে সমস্ত মানুষজন, তারা এরা যেন একটা গ্রুপ। অল ফোর্সেস আর লাইফস রেটিনিউ ইন দ্য ওয়ার্ল্ড, যেন একত্রিত হয়েছে ইন দ্যাট ওয়ার্ল্ড, এই সূক্ষ্মতর প্রাণসত্তার জগতে। এবং থট অ্যান্ড বডি, অর্থাৎ চিন্তা এবং শরীরী উপস্থিতি, সেটি কি? থট অ্যান্ড বডি অ্যাজ আ হ্যান্ডমেইডস মুভ, সৃষ্টিকর্ত্রীর হ্যান্ডমেইড অর্থাৎ কর্মসহায়িকা, তার মতোই তারা ঘুরে বেড়ায়। বলছেন আর একটা চরিত্র বৈশিষ্ট্য হলো কি এই জগতের? সেটি হচ্ছে ওয়াইডনেস অ্যান্ড লার্জনেস, প্রসারণ এবং বিরাটত্ব। ইউনিভার্সাল ওয়াইডনেসেস গিভ আ রুম, একেবারে বিরাট যে প্রসারণ, সেটি যেন ঘর দিয়েছে। কাকে ঘর দিয়েছে? না, ফোর্সেস অফ লাইফস রেটিনিউ ইন দ্য ওয়ার্ল্ড। তার কাজের জন্য প্রচুর জায়গা দেওয়া হয়েছে এবং সমস্ত রকম অস্তিত্ব সেই জগতের, দ্যাট ওয়ার্ল্ড, তারা প্রত্যেকেই এই বিরাট প্রসারিত ক্ষেত্রটিকে খুঁজে পায়। এরা সকলেই অনুভব করে মহাবৈশ্বিক একটা কর্মপ্রবাহ চলছে এবং চলছে তাদের কাজের মধ্যে দিয়েও। কেন না, তারা হচ্ছে কলকবজা কিসের? এই যে বিরাট মহাবৈশ্বিক শক্তি, তার ভেতরকার। সার্ভিং আ পারপাসেস, যেন পারপাসেস, সৃষ্টিকর্ত্রীর যে সমস্ত উদ্দেশ্য সেগুলো সম্পূর্ণ হয়। অর দ্য ওন সেলফ দে মেক দ্য ইউনিভার্স। কেউ এই সমস্ত অস্তিত্বের মধ্যে কেউ অনুভব করেন যে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সার্ভেন্টস অফ লাইফ, যন্ত্র এবং ভৃত্য এই মহত্তর প্রাণসত্তার জগতে। আরও অনেকে আছে who enlarge their sense of self to become a vastness, a universe, a complex oneness. বলছেন অন্য এমন অনেকে আছে যারা enlarge their sense, তাদের অনুভবকে বিরাট করে বাড়িয়ে দেয়। কিসের অনুভব? সেন্স অফ সেলফ, অহংয়ের অনুভব। কেন? টু বিকাম ভাস্টনেস, আ ইউনিভার্সাল, অর্থাৎ নিজেই যেন ওই ইউনিভার্স হয়ে যায়।
A universe, a complex oneness. ইউনিভার্স কীরকম? খুব জটিল একটা একত্ব। একত্ব তো একজন নয়, অনেকে মিলে যেন একটি অখণ্ড সম্মেলন তৈরি হলো। সেই জন্য বললেন, টু অ্যাচিভ আ পাওয়ার ইন দেম how creatures live. কিন্তু ওই in all who have risen to a greater life, a voice of unborn things whisper to the ear. যেন ভেতরে কোনো একটি শব্দ পাওয়া যাচ্ছে। They sense, এটার অনুভব রয়েছে। The possibility of even greater things, মহত্তর বিষয়সমূহের সম্ভাবনাও সেখানে আছে। Look up to high achievements and possibilities. উচ্চতর প্রাপ্তি এবং সম্ভাবনার দিকে প্রথমে তাকাতে বলছেন। They perceive some greater progress that could perhaps be attained. একটা বৃহত্তর উৎসবের যেন আয়োজন, যেটা could perhaps be attained, যদি পাওয়া যায়। Things that have not yet been manifested, যা এখনো পরিপ্রকাশিত হয়নি। কি সেগুলো? ভবিষ্যৎ, পারস্পরিক বোধ। এই যে চোখ, সেটি ভিজিটেড বাই সাম হাই সানলাইট, যেন একেবারে দূর থেকে, বহু ঊর্ধ্ব থেকে সূর্যের আলো এসে পড়েছে। Each is a greatness growing towards the heights, or from his inner center oceans out, encircling ripples of concentric power, they swallow, glutted the environment. Each, প্রত্যেকে, অর্থাৎ এই সৃষ্টিকর্ত্রীর জগতের প্রত্যেকে, is a greatness growing towards the heights. এই প্রত্যেকটি ছাত্র আসলে কি না একটি মহত্ব, যা ধীরে ধীরে বেড়ে উঠছে, নতুন উচ্চতাকে স্পর্শ করবে বলে ধীরে ধীরে বেড়ে উঠছে। এবং বলছেন যে each of our creatures is a greatness growing towards the heights, যেন ক্রমশ ওপরের দিকে বেড়ে উঠছে, উচ্চতর এবং প্রসারিততর এবং আরও বেশি শক্তিশালী স্তরে যেন পৌঁছচ্ছে। এটি একটি সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা কি? দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে, যেমন ওয়াইডনেস এবং হাইট, প্রসারণ এবং উচ্চতা, তেমনি আরেকটি বিষয় রয়েছে। কি রয়েছে? encircling ripples of concentric power, অর্থাৎ যেন কনসেন্ট্রিক কথাটির মানে হচ্ছে শেয়ারিং দ্য সেম সেন্টার, অর্থাৎ ওই ভেতর থেকে যেন কিছু একটা চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়ছে। সার্কলিং রিপলস, যেন তরঙ্গ, কনসেন্ট্রিক পাওয়ার, তার তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছে। দে সোয়ালো, তারা যেন গ্রাস করে নিয়েছে, গ্লাটেড, একেবারে যতদূর সম্ভব, দ্য এনভায়রনমেন্ট, তাদের চারপাশের পরিবেশকে যতদূর সম্ভব যেন তারা গ্রাস করে নিয়েছে। আজকে আমরা এখানেই শেষ করছি।